সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা আলোচনা করব 40তম বিসিএস প্রিলি প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর অলরেডি আপনারা অনেকেই করেছেন। আমি উত্তরটি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা খুব কঠিন কিছু ছিল না। প্রশ্নটা ছিল এরকম যে কোনটি ডিটারমিনার? দেখুন এই টাইপের প্রশ্ন আপনারা অনেক পাবেন, কোনটি ডিটারমিনার? যখন এই টাইপের প্রশ্নগুলো পাবেন, আপনার কাজ হচ্ছে ডিটারমিনার খুঁজবেন না। আপনি প্রথম খুঁজবেন নাউন। নাউনের 4টা বিষয়কে ডিটারমিনার নির্দেশ করে। নাউনের সংখ্যা, পরিমাণ, নাউনকে নির্দিষ্টভাবে বোঝায় এবং নাউনকে অনির্দিষ্টভাবে বোঝায়। এর মানে এই যে বাক্যটি রয়েছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এই বাক্যটার মধ্যে প্রথম আমাদের খুঁজতে হবে নাউন কোনটা। নাউন হচ্ছে মূলত নিউজ। এর মানে নিঃসন্দেহে আমরা উত্তর করতে পারি এই নো, এটি নিউজকে মডিফাই করেছে, নিউজের পরিমাণ বুঝিয়েছে, তার মানে এই নো হচ্ছে ডিটারমিনার। একের উত্তর সবাই করেছেন অপশন সি। অপশন সি করেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে রাইট মি টু দি অ্যাবাভ অ্যাড্রেস দ্য ওয়ার্ড অ্যাভাব ইন দ্য সেন্টেন্স। দি ওয়ার্ড অ্যাভাব ইন দ্য সেন্টেন্স। এখানে অ্যাভাবটা আসলে কোন পার্টস অফ স্পিচ? লক্ষ্য করুন, বলা হচ্ছে প্লিজ রাইট টু মি অ্যাট দি অ্যাভাব অ্যাড্রেস। এখানে অ্যাভাবটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। দেখি এটার কে কি উত্তর করে। 2 নম্বর উত্তর কিন্তু চলে এসেছে, অনেকেই উত্তর করে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করেছেন। ওকে, ওকে, সবার উত্তরই হচ্ছে, আলহামদুলিল্লাহ সবার উত্তরই হচ্ছে। লক্ষ্য করুন, এটা খুবই একটি সরল প্রশ্ন, জটিল প্রশ্ন নয়। প্রথম কথা হচ্ছে এখানে অ্যাভাব, অ্যাভাব এইটাকে আন্ডারলাইন করা হয়েছে। লেটার বামে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনার। এখানে একটা বাউন্ডারি দিলাম। ডান পাশে আমরা দুটো শব্দ পাচ্ছি, তার মানে প্রথমটা এই যে 1 নম্বর, এটি হবে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা এটি হবে নাউন। এর মানে আমরা বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর মিলে গেছে, আই হোপ মিলে গেছে। ডিটারমিনার নাউন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ওকে, ডান। আচ্ছা, যারা শেয়ার করেছেন একটু জানাবেন, যারা শেয়ার করেছেন একটু জানাবেন। আর আপনাদের জন্য একটু চরম সুখবর হচ্ছে, আমরা কিন্তু এই সেশনে দুটো অফার দিচ্ছি। 500 টাকা কোর্স ফি কমানো হয়েছে, প্লাস এই বইটা একদম ফ্রি দেওয়া হচ্ছে। এখানে থাকা 3000 গুরুত্বপূর্ণ এমসিকিউ সকল পরীক্ষার জন্য কমন উপযোগী। তো যারা ইংরেজি নিয়ে খুব দুশ্চিন্তা আছেন তারা চাইলেই ইংরেজি দুর্বলতাকে কাটিয়ে ইংরেজিতে সবল হতে পারেন 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্সের মাধ্যমে। আচ্ছা, চলুন তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 একটু অ্যানালাইসিস করব। কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন কি আছে? আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এই প্রশ্নের উত্তর করুন। কোয়েশ্চেন নাম্বার 3। লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। বলুন। 3। অনেকেই অপশন ডি বলেছে। ডিটা সঠিক কিনা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ডি এটি সঠিক নাকি ব্যাঠিক, সবটাই জানার চেষ্টা করব। ওকে, অনেকে অনেকভাবে উত্তর করার চেষ্টা করেছে। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে লসটা কোন পার্টস অফ স্পিচ? দেখুন এখানে লস্টের দুটো পরিচয়। লস্টের দুটো পরিচয়। এই লসটা হচ্ছে প্রথমত যদি বলি এটি ফাংশনালি একটি অ্যাডজেক্টিভ। ফাংশনালি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু কোথাও কি আপনি অ্যাডজেক্টিভ পাচ্ছেন না। তার মানে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ যখন নাউনকে মডিফাই করে তখন সেটি অ্যাডজেক্টিভের কাজ করে এবং সেটার নাম হয় পাস্ট পার্টিসিপল। যদিও এখানে পাস্ট পার্টিসিপল আপনি অপশনে পাবেন না, পাবেন শুধু পার্টিসিপল, বাট এটার রিয়েল নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা আমি বলে দিলাম। ওকে, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন উত্তর করবেন। 4 নম্বর কোয়েশ্চেন ভালোভাবে উত্তর করবেন। কোয়েশ্চেন নাম্বার 4 যেটি রয়েছে একটু লক্ষ্য করুন। কোয়েশ্চেন নাম্বার 4 যেটি বলা হয়েছে হি ran হি ran with great speed। হি ran with great speed কি হতে পারে?
চারের উত্তর চাই। সবাই বলতেছে অপশন বি বি। অপশন বি বি বলতেছে, অ্যাডভার্ব ফ্রেজ বলতেছে, অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, আমরা ছোট্ট একটা সূত্র আমি আপনাদের দিচ্ছি, এই সূত্রটা মাথায় রাখলে হয়ে যাবে। এখানে নোটটা একটু খেয়াল করেন। নোটটা হচ্ছে এরকম, লক্ষ্য করুন। নোট, এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন যোগ নাউন, প্রেপোজিশন যোগ নাউন। অবশ্যই এটা ভার্বের পর, অবশ্যই এটা কিসের পর? এটা হচ্ছে ভার্বের পর, ভার্ব, ভার্বের পর। আমি একটা ছোট্ট সিম্বল দিয়ে দিচ্ছি, এটা দ্বারা পর বোঝায়, ভার্বের পর। ভার্বের পর প্রেপোজিশন যোগ নাউন, এটা দুটো উত্তর হতে পারে, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আরেকটি হতে পারে এটি প্রেপোজিশনাল ফ্রেজ। এটার মূল উত্তর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, বাট অপশনে যদি কখনো অ্যাডভার্ব ফ্রেজ না থাকে তাহলে এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা যাবে। যারা আজকের এই সেশনের পিডিএফটা নিতে চাচ্ছেন, আজকের এই লাইভের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক। ওখানে আমরা 12টার পূর্বে অথবা 12টার দিকে আমরা দিয়ে দেবো পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো। আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন, জিকে ক্লাস হবে, বাংলা ক্লাস হবে, গণিত ক্লাস হবে, ইংরেজি ক্লাস তো আমি নিবই। প্রচুর পরিমাণে নোট আমরা শেয়ার করবো সেখানে। মাথায় রাখবেন প্রতিদিন নোটটা শেয়ার হবে 12টায়, কারণ এর পূর্বে যুক্ত হতে থাকবে। কারণ হোয়াটসঅ্যাপে যেটা হয় যে আপনি যুক্ত হওয়ার পূর্বে যেগুলো গেছে এগুলো কিন্তু পাবেন না, এরকমটা। এই জন্য আমরা দেখি যে একেবারে 12টা পর্যন্ত যুক্ত হোক, এরপরে পিডিএফটা দিই যাতে ওই দিনে সবাই পায়। সো ওই লিঙ্কে অবশ্যই ক্লিক করে রাখবেন। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোয়েশ্চেন নাম্বার 5 চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন যেটি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল ইট। তুমি হাঁটতে যেতে পারো যদি তোমার প্রয়োজন হয়, তুমি অনুভব করো, তুমি অনুভব করো, তাহলে তুমি হাঁটতে যেতে পারো, তুমি হাঁটতে যেতে পারো। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে উত্তর অনেকেই চলে এসেছে। 5-এর উত্তর তমা উত্তর করেছে, উত্তর করেছে সাইয়েদা, হাসিব, রুনা, নিপা, এরপর হচ্ছে শামিমা নাসরিন, আসিয়া, নাদিয়া তাবাসসুম, বর্ণলতা, সঞ্জনা ইতি, হ্যাঁ, এরপর হচ্ছে মানসুরা, কাকুলি, আয়তুন্নেসা, কোন লিঙ্ক? এটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। স্যার আপনার ইংলিশ ক্লাস অনেক ভালো লাগে, মুশফিকুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা উত্তরটি করে দেই, উত্তরটি করে দেই। এখানে উত্তরটা কি হবে দেখুন। একটা নোট আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই এই যে নোটগুলো দিচ্ছে এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। নোটটা কেন দিচ্ছি? নোটটা দিচ্ছি এটা আপনার কাজে লাগবে, এই জন্য দিচ্ছি। দেখুন, ফিল লাইক, ফিল, এরপরে হচ্ছে লাইক। ফিল লাইক এর মানে হচ্ছে অভাব অনুভব হওয়া, ইচ্ছে হওয়া। ফিল লাইক এর মানে হচ্ছে অভাব অনুভব হওয়া, ইচ্ছে হওয়া, অভিপ্রায়, মনে চাওয়া। আই ফিল লাইক, বল না, আই ফিল লাইক টেকিং টি, আই ফিল লাইক গোয়িং আউট, এরকমটা। আমার বাইরে যেতে ইচ্ছে করতেছে, আমার চা খেতে ইচ্ছে করতেছে। আপনি যত ইচ্ছে নিয়ে সেন্টেন্স করবেন এই ফিল লাইক এটা দিয়ে হয়ে যাবে। ফিল লাইক মানে ইচ্ছা, অভিপ্রায়, এটা হচ্ছে ফিল লাইক। ওকে, 5 নম্বর প্রশ্ন উত্তর মনে হয় যে আমরা অনেকেই করে ফেলেছি, আর সময়কে বন্ধ করতে চাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, দেখি 6-এর উত্তরটা কে কি করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যাজ শি ওয়াজ টকিং he suddenly broke, saying, "That's a lie." উত্তর করবেন, উত্তর করবেন। সময় ক্ষেপণ করা যাবে না, দ্রুত উত্তর করতে হবে। গুড। এটার উত্তর অনেক জায়গায় ভুল ছিল, আমি আপনাদের বলি। এটা ক্লুটা হচ্ছে ব্রেক। ব্রেক ইন মানে হচ্ছে বাধা দেওয়া, হঠাৎ করে বাধা দেওয়া, হঠাৎ করে বাধা দেওয়া। ব্রেক ইন মানে হঠাৎ করে বাধা দেওয়া। তাহলে ধরেন স্বামী স্ত্রী কথা বলতেছে, অ্যাজ শি ওয়াজ টকিং, শি শি মানে মহিলা কথা বলছে, বউ কথা বলছে। কি, তার স্বামী লাফ দিয়ে উঠছে, কি বলছে? সাডেনলি ব্রেক ইন, থামিয়ে বলছে কি, দ্যাটস এ লাই, দ্যাটস এ লাই। সে মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলতেছে। হঠাৎ করে থামানো মানে ব্রেক ইন মানে হচ্ছে হঠাৎ করে থামানো। আচ্ছা, ব্রোক ইন কথার মাঝে কথা বলা। ইয়াস, ইয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার উত্তর আমরা পেয়ে গেছি। 6-এর উত্তরটা আর দরকার নাই। আর এরপর দেখুন 7, 7 দারুণ প্রশ্ন এবং আমার পছন্দসই প্রশ্ন। 7 নম্বর, আই হোপ যারা আমার ক্লাসগুলো করেছে অথবা ইংরেজিটা ভালো বোঝেন, জানেন, চেষ্টা করেন, তারা পারবে। কোয়েশ্চেন নাম্বার 7-এর উত্তর চাচ্ছি। দেখুন ফন্টটা ক্লিয়ার আছে কিনা, আমি কিন্তু ফোনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ফন্টটা ক্লিয়ার আছে। আপনাদের যতটুকু দরকার, চোখে দেখার যতটুকু দরকার ততটুকু পারা যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি।
রাহাত মাহমুদ, নাদিয়া, বাহাউদ্দিন জাকারিয়া, কাকুলি, অনেকে উত্তর করতেছে। তমা, সাইয়েদা, হাসি উত্তর করেছে। আমি এখানে কিছু বিষয় ইনক্লুড করি যেটা আপনাদের ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে এখানে কি বলছে যে কোনটা প্রেপোজিশন, খুবই ভালো কথা যে কোনটা প্রেপোজিশন, এটা তো অবশ্যই জানা দরকার। আমরাও জানতে চাই এটা কোনটা প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন হওয়ার শর্তটা একটু আগে প্রথমে বলে নেই। প্রেপোজিশনের পরে হয়তো নাউন থাকবে অথবা প্রোনাউনের অবজেক্ট রূপটা থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে। খেয়াল করেন, হয়তো নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে অথবা অবজেক্টিভ প্রেপোজিশন থাকবে। কোথায় কোথায় আছে সেটা একটু দেখে নেই। রাইটিং লেটার ইজ আ থিং অফ দ্য পাস্ট। দেখুন এইখানে যেটা আমরা পাচ্ছি পাস্টের পরে নাউন প্রোনাউন নাই, তার মানে এটা অপশন হয় না। এখানে পাস্টের পরে আবার প্রেপোজিশন না, এটাও আমরা পারি না। এখানে পাস্ট শেষে আছে, এটাও হচ্ছে না। এখানে পাস্টের পরে যেটা আছে হার প্রাইম, এটা আমরা হার প্রাইম পজিটিভ যোগ নাউন, মানে এটাকে নাউন ফ্রেজ হিসেবে আমরা ধরতে পারি। তাহলে দেখুন এখানে অপশন ডিটা সঠিক উত্তর হয়। স্ট্রাকচারালি এখন পর্যন্ত আমাদের কাছে এটাই সঠিক মনে হয়েছে। এর পরেও চমৎকারটি ব্যাখ্যা রয়েছে। পাস্ট শব্দটি তখনই প্রেপোজিশন হবে যখন এটা অতিক্রম করা বোঝাবে। তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার। তানিয়া ছিল খুব চমৎকার একজন গায়িকা, বাট শি ইজ, মানে শি হ্যাজ, এটা পাস্ট হার প্রাইম, কিন্তু সে তার যে প্রাইম টাইম, আসল সময়, সেটা অতিক্রম করেছে। এই পাস্ট মানে কিন্তু অতিক্রম করা। সো পাস্ট যখন অতিক্রম করা বোঝাবে তখন সেটি অবশ্যই প্রেপোজিশন হবে। তাহলে আমি দুটো ব্যাখ্যা দিলাম। একটা হচ্ছে এর যেটাকে আমরা বলি পজিশন, কিভাবে পজিশনটা হবে, যদি এটি প্রেপোজিশন হতে হয় তাহলে তার অবস্থাটা কেমন হবে। আরেকটি অর্থ, আরেকটি দিকে আমি বিবেচনা করে দিলাম, যেটা হচ্ছে অর্থগতভাবে, মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং পাস্ট কখন এটি প্রেপোজিশন হয়। 7 নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা জানাবেন। একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। 7-এর উত্তরটা ক্লিয়ার কিনা জানতে চাচ্ছি। আমি চাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করবেন। আপনাদের যত বন্ধু বান্ধব আছে, বান্ধবী থাকলেও সমস্যা নাই, তাদেরকে একটু মেনশন করবেন। এই ভালো কাজে একটু উৎসাহিত করেন যে হ্যাঁ বান্ধবী তুমি এই ক্লাসটা করো। সুপার ক্লিয়ার, রাইট, এক্স্যাক্টলি। এই যারা ছেলেরা আছেন বান্ধবীদের নিয়ে আসেন ক্লাসে, একত্রে চাকরি হোক, একত্রে বিয়ে শাদী হোক, সমস্ত সমস্যা কেটে যাক। আর মেয়েরা অবশ্যই ছেলে বন্ধুদের নিয়ে আসতে হবে, চাকরি বাকরি না হলে বিপদ। আচ্ছা এটা দেখুন, উই মাস্ট নট বি লাইট এলস উইল মিস দ্য ট্রেন, দিস ইজ আ ড্যাশ সেন্টেন্স। এলস থাকলে সেটি অবশ্যই কি হয়, কি হয়। আমি আপনাদের ছোট্ট একটা তথ্যসূত্র দিচ্ছি। ফ্যান বয়েস, ফ্যান বয়েস, এই যে ফ্যান বয়েস, এটা থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে থাকে, মাঝখানে। ফর অ্যান্ড, ফর অ্যান্ড নট, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, এলস, সো, রাইট। রমিত ডাকুয়া বলছে স্যার কেমন আছেন। রমিত ডাকুয়া আপনি তো বড় স্যার। ফ্যান ভয়েস থাকলে সেটি কি হয়ে যাবে, ফ্যান ভয়েস থাকলে অবশ্যই সেটি কমপ্লেক্স সেন্টেন্স, নো, সেটি কম্পাউন্ড সেন্টেন্স। এই কমপ্লেক্স বলছে কিনা কেউ, কম্পাউন্ড, রাইট, এক্স্যাক্টলি। হয়ে গেল। পরবর্তী প্রশ্নের দিকে যাব ধীরে ধীরে, যেটি আছে নাম্বার থেকে প্রশ্নটি এসেছে। নাম্বার প্রশ্নটির প্যাটার্নটা কিরকম বলছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড which remains the same in its plural form, অর্থাৎ যেটা যমজ, সিঙ্গুলারও যা প্লুরালেও তা, সিঙ্গুলারও যেরকম দেখতে প্লুরালেও ওই রকমই দেখতে, যেটাকে আমরা টুইন বলতে পারি, যমজ বলতে পারি। ওকে, রাইট। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা আপনারা আরো কয়টা লিখবেন, আমি বুঝতে পারছি এটা আপনার উত্তর পারবেন, মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, এয়ারক্রাফট, এর বাইরে কি আছে, সিঙ্গুলার প্লুরাল একই রকম। আমি লিখলাম একটা ফিশ,
আর লিখলাম ডিয়ার, একটু বলেন দিয়ে আর কি হতে পারে? ফিশ লিখলাম, ডিয়ার লিখলাম, আর কি হতে পারে? দুটো দুটো, ফিশ ডিয়ারে দুটোই হচ্ছে। ক্যানন, CANNON, ক্যানন। ক্যাননে যদি দুটো আছে। ফার্নিচার, ফার্নিচার তো এটা প্লুরাল করার কোনো সুযোগই নেই, আনকাউন্টেবল, এটাকে প্লুরাল করার সুযোগই নেই। তার মানে দেখুন এই যে এয়ারক্রাফট, শুধু এয়ারক্রাফট না, এই দলে আরো অনেক রয়েছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একেবারে সেম, হুবহু। ওকে, এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 10, এটা এসেছে জেন্ডার থেকে প্রশ্ন। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকুলিন, এর মধ্যে ম্যাসকুলিন কোনটা? মেয়ার, ল্যাড, হ্যালো, পনি, এর মধ্যে ম্যাসকুলিন কোনটা? পুরুষবাচক, পুরুষবাচক কোনটা সেটা একটু বলবেন। উত্তর চাচ্ছি, 10-এর উত্তর চাচ্ছি। উত্তর আসুক, ঝড়ের গতিতে উত্তর আসুক। মেয়ার তো বোঝেন আপনার, ঘোড়া। পনি, টাট্টু ঘোড়া। পিলো মানে বালিশ। ল্যাড, ল্যাড 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 মানে হচ্ছে অল্প বয়স্ক বালক। ল্যাড, ল্যাড ল্যাজ বলে, ল্যাড আবার ল্যাস। ওকে, পুলিশ অলওয়েজ প্লুরাল, পুলিশ অলওয়েজ প্লুরাল, পুলিশ সিঙ্গুলার হতে পারে ভিন্ন প্রেক্ষাপট। তো এই নিয়ে আমরা যাচ্ছি না, আমরা অন্য কিছুর দিকে যাচ্ছি। ওকে, এটা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 11-তে যাব। 11, 11তে বলা হচ্ছে সিবলিং শব্দটা, সিবলিং মিন্স কি? সিবলিংস মানেটা কি? সিবলিংস এর মানেটা কি একটু বলবেন? সিবলিংস। ইমরান আলী শাহ ইন্ডিয়া থেকে আছেন। গুড গুড, এটা খুব চমৎকার একটি বিষয়। এই যে এখানে আমরা পাচ্ছি, একটা প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নটা ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি তো আলোচনা করবোই, এরপর আপনাদেরও এটা ভালো লাগবে। লক্ষ্য করুন, একই মায়ের সন্তান, সিবলিংস। সিবলিংস মানে ব্রাদার অর সিস্টার, বাট যদি সিবলিংস হতো, সিবলিংস হতো সিবলিংস, এটা হলে কি হতো? এরকম আরো শব্দ আছে, প্যারেন্টস, স্পাউজেস, এরকম আরো শব্দ আছে, আরো শব্দ আছে। এই শব্দগুলো দেখেন, এগুলো সিঙ্গুলার প্লুরাল ভিন্ন ভিন্ন অর্থ দেয়, সিঙ্গুলার এবং প্লুরাল রূপ ভিন্ন ভিন্ন অর্থ দেয়। যেমন সিঙ্গুলার বললে অর হয়, প্লুরাল বললে এটা এন্ড হয়। যেমন সিবলিং, এটা হচ্ছে ভাই অথবা বোন, সহোদর যেটাকে আমরা বলি। বাট মাথায় রাখবেন, যদি কোনোভাবে সিবলিংস করা হয় তাহলে কিন্তু এন, ভাই এবং বোন। প্যারেন্টস, বাবা এবং মা। প্যারেন্ট, বাবা অথবা মা। স্পাউজেস, স্বামী এবং স্ত্রী। স্পাউস, স্বামী অথবা স্ত্রী, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, রাইট, হয়ে গেছে, হয়ে গেছে। আর 12 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চলে আসছে, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি আছে এখন? বলছে আ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডায়েড, যে লোকের বউ মারা গেছে, সাবধান, বউ মারা গেছে, আবার যেন প্রশ্ন উত্তরে ভুল না হয়, আমরা যেন একটু সদয় হই। বউ তো মারা গেছে, প্রশ্ন উত্তরে যেন ভুল না করি। খুব মারাত্মক, খুব মারাত্মক ব্যাপার। কেন মারাত্মক বলছি? দুইটা শব্দ পাশাপাশি। দেখুন, এই যে উইডোয়ার, উইডো এবং উইডোয়ার, উইডো মানে হচ্ছে যার স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে উইডো, আর বউ মারা গেলে উইডোয়ার। তো দুটো শব্দ কাছাকাছি আছে, আমরা যেন ভুলে না যাই। যদি স্বামী মারা যায় তাহলে উইডো, আর যদি বউ মারা যায় তাহলে উইডোয়ার, শব্দ কাছাকাছি। একটাকে বলে বিধবা, আর একটাকে বলে বিপত্নী। বিধবা এবং বিপত্নী, আই হোপ বুঝেছেন, বিধবা এবং বিপত্নী, বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা জানাবেন, জানাবেন ক্লিয়ার কিনা জানাবেন। আর 13 নম্বর কোয়েশ্চেন যেটি আছে, সামওয়ান হু ইজ ক্যাপ্রিশাস,
ক্যাপ্রিশাস শব্দের অর্থটা কি? ক্যাপ্রিশাস এর মানেটা কি একটু জানাবেন। ক্যাপ্রিশাস খামখেয়ালি যেটাকে বলে, বলে না মাথায় সিট আছে, এই লোকটার মাথায় সিট আছে, বরিশালে বলে মাথায় সিট আছে। আপনাদের এলাকায় কি বলে জানি না। আপনাদের এলাকায় কি বলে এটা আপনারা আমাকে জানাতে পারেন। কারণ এক দেশের গালি অন্য দেশের বলি। আমি বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছে বাংলাদেশের। মোর দেন 40 ডিস্ট্রিক্টস আই হ্যাভ ভিজিটেড। সেক্ষেত্রে আমার বিচিত্র কিছু অভিজ্ঞতা রয়েছে ভাষায়, সংস্কৃতিতে, অনেক অনেক। 13 উত্তর বলতেছে ডি। কি হতে পারে বলুন? এটার উত্তর ডি। রাইট, এক্স্যাক্টলি এটার উত্তর ডি। এক্ষেত্রে কোনো সন্দেহ নাই ভাই, এটার উত্তর হচ্ছে ডি, সন্দেহ নাই। নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড আর বিহেভিয়ার। অর্থাৎ এটা বাংলা আপনারা লিখতে পারেন। আপনারা যদি লেখেন তাহলে বলেন না মাথায় সিট আছে খামখেয়ালি, যার চঞ্চল, ফুরুত ফারুত করে, অর্থাৎ যার স্থিত নাই। খুলনা আসতে বলতেছে, খুলনা। আচ্ছা আচ্ছা, খুলনার উপর দিয়ে গিয়েছি, যশোর গিয়েছি, গোপালগঞ্জ, বহুবার বহুবার। আমি যত জায়গায় ঘুরেছি অনেকের কাছে অবাক লাগবে, যার মন ঘন ঘন পরিবর্তন হয়। আলিমিয়া, রাইট। আমি যখন বিসিএস কনফিডেন্সে ক্লাস নিতাম, তো আমার ক্লাস শুরু হতো পটুয়াখালী থেকে। পটুয়াখালীর পর আমি যেতাম মাদারীপুর, মাদারীপুর পর আমি যেতাম ফরিদপুর, ফরিদপুর থেকে আমি যেতাম মানিকগঞ্জ, সাভার। এরপর চলে যেতাম টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে চলে যেতাম কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ থেকে চলে যেতাম ব্রাহ্মণবাড়িয়া, আবার কিশোরগঞ্জের মাঝখানে আবার ময়মনসিংহ যেতাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা চলে যেতাম, কুমিল্লা থেকে আবার দিনাজপুর, এরপর হচ্ছে রংপুর, বগুড়া, গাইবান্ধা। ঢাকাতে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ, এরপর ফার্মগেট, এরপর উত্তরা। মানে কি বলবো, অসংখ্য জায়গায় গিয়েছি, অসংখ্য জায়গায় গিয়েছি। আলহামদুলিল্লাহ, যতটুকু গিয়েছি এর চাইতে আর আশা নাই। আচ্ছা, এখন এইখানে অ্যাপল শব্দটা যেটা রয়েছে, অ্যাপল শব্দটা, অ্যাপল শব্দের মানে কি? আপিল না, অ্যাপল এটা হচ্ছে শঙ্কিত বা আতঙ্কগ্রস্ত যেটাকে বলে, শঙ্কিত অথবা আতঙ্কগ্রস্ত। সেক্ষেত্রে এটার অর্থটা কি দাঁড়ায়? বা ডিসিভ, কনফিউজ, ডিসমে, সলিসিট। দেখুন এই যে ডিসিভ প্রতারণা, কনফিউজ, এবার ডিসমে, এরপর সলিসিট, কোনটা কি অর্থ এইটা জানা আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য খুব জরুরি। ডিসিভ মানে প্রতারণা, কনফিউজ মানে বিভ্রান্ত করা, আর সলিসিট মানে হচ্ছে অনুরোধ করে না, সলিসিটার। আর ডিসমে শব্দের অর্থ হচ্ছে হতাশ করা। এই অ্যাপল এবং ডিসমে এটা একটা আর একটার সিমিলার সিনোনিম, এটা একটার একটার সিনোনিম অথবা সিমিলার। তো আশা করি এটি সমস্যা নাই, আপনি দাওয়াত দিলে যাবে। আচ্ছা, কিশোরগঞ্জে আবার আসেন। কিশোরগঞ্জে বহুবার, কিশোরগঞ্জ আই থিঙ্ক অন্যরা হয়তো বেজার হয়ে যাবে, অ্যাকচুয়ালি ইট ওয়াজ মাই সেকেন্ড হোম। আমার দ্বিতীয় বাড়ি মনে হয় ওটাই। আমি টানা 2 বছর মনে হয় যে প্রতি মাসে কিশোরগঞ্জ গিয়েছি। মোর দেন 2 ইয়ার, মোর দেন 2 ইয়ার। এসব আমার একেবারে চোখে ভাসতেছে, শহীদ মসজিদ, খরমপট্টি, হ্যাঁ, গুরুদয়াল কলেজ, তাজ হোটেল, গাংচিল, হ্যাঁ, এগুলো আমার চোখের সামনে সবকিছু ভাসতেছে। কিশোরগঞ্জ রেল স্টেশন, এরপর হচ্ছে ওখানে যে পদ্মাবতী, এই যে যেন প্রথম মহিলা কবি, তার বাড়িতে গেলাম। এরপর হচ্ছে 11 সিন্ধু, এরপর হচ্ছে ইশাকা ফোর্ট, এগুলো চোখের সামনে ভাসে। ইউ মে লুক টেরিফিক ইন দ্য ড্রেস। টেরিফিক শব্দের অর্থটা কি? টেরিফিক, টেরিফিক মানেটা কি? টেরিফিক মানে কি? টেরিফিক মানে হচ্ছে যেটাকে আমরা বলি এক্সিলেন্ট, এক্সিলেন্ট। টেরিফিক মানে ভয়ানক নয়, এটা হচ্ছে এক্সিলেন্ট, দারুণ। এক্সিলেন্ট, দারুণ হয়ে গেল। চন্দ্রাবতী, হ্যাঁ চন্দ্রাবতী, রাইট, সাইদ একটা চন্দ্রাবতী গিয়েছি, গিয়েছি। এরপর 16 নাম্বার, 16 নাম্বার, which word means the opposite of death? ডার্থ শব্দের অর্থ কি? ডার্থ, ডার্থের অপোজিটটা চাচ্ছি, ডার্থের অপোজিট একটু খেয়াল করবেন, ডার্থের অপোজিটটা কি? ডার্থ মানে হচ্ছে আকাল, আকাল বোঝেন?
আকাল, অভাব। তাহলে অভাব যদি হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যেটা হচ্ছে ল্যাক, এটাও তো অভাব। পভার্টি, এটা অভাব। শর্টেজ, এটা অভাব। এই যে যেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, এটা হচ্ছে প্রাচুর্য। আকাল, প্রাচুর্য, একটা আরেকটার বিপরীত। আকাল, প্রাচুর্য, এটা একটা আরেকটার বিপরীত। ওকে, ডান। 17-তে চলে আসবো। 17-র প্রশ্নটা দেখানোর দরকার নাই। বলছে এটা হচ্ছে কোনটি সঠিক নয়, ইনকারেক্টলি স্পেলড, ইনকারেক্টলি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেইনটেনেন্স শব্দটা ভুল। সো এটাকে আমরা স্কেপ করে যাচ্ছি। কম্পিউটার অটো কারেক্ট করে দিয়েছে। এরপর এই যে সিনেমা থেকে পিএসসি প্রশ্নে এনাফ ইজ এনাফ সিরিয়ালে বলছে, তাই না? এনাফ ইজ এনাফ। স্যার 15D হওয়ার কথা, 15D হওয়ার কথা। এক্সেলেন্ট, না 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 না, এটা আপনার ভুল ধারণা ভাইয়া। এনাফ ইজ এনাফ, এটা কখন? এনাফ ইজ এনাফ, বলুন দেখি কি হতে পারে। এনাফ ইজ এনাফ। 8:30টাতে জিকে ক্লাস রয়েছে, ইনশাল্লাহ সেই ক্লাসে উপস্থিত থাকবেন। সামথিং টু স্টপ, মানে যথেষ্ট হয়েছে। সামথিং টু স্টপ, সামথিং টু স্টপ, সামথিং টু কন্টিনিউ নয়, সামথিং টু কন্টিনিউ আনটিল ইটস এনাফ, নো টু টেল, ইনস্ট্রাকশন আর ক্লিয়ার, নো নো নো। এবার দেখুন 19, 19, an extra message added at the end of a letter after it is signed is called. একটা চিঠি স্বাক্ষরিত হওয়ার পর এক্সট্রা মেসেজ যদি দিতে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা কি কোরিজেন্ডাম, পোস্ট স্ক্রিপ্ট, নোটাবেনি, আর হচ্ছে RSVP, কি হতে পারে? খেয়াল করবেন কি হতে পারে। আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। কোরিজেন্ডাম মানে কি? সংশোধনী, সংশোধনী, লক্ষ্য করবেন। আর যেটাকে আমরা বলি পোস্ট স্ক্রিপ্ট, পোস্ট স্ক্রিপ্ট, এইটার মানে পোস্ট স্ক্রিপ্ট মানে পুনঃস্ব, যেটাকে আমরা বলি পত্রের পুনঃস্ব লিখন, পত্রের পুনঃস্ব লিখন এটা। আর এটা হচ্ছে নোটাবেনি বেশি দ্রষ্টব্য। আর এর বাইরে যেটা আমরা পাইলাম RSVP, এটা একটা ভিন্ন কোড। RSVP একটা ভিন্ন কোড। এটা এটা একটা এব্রিভিয়েশন রয়েছে, এব্রিভিয়েশন রয়েছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। ওকে, গুড। পুনঃস্ব, পুনঃস্ব লিখন, পোস্ট স্ক্রিপ্ট। 19 হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 19। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 20 আছে। 20, 20 কি বলা হয়েছে? 20 নাম্বার যেটি বলা হচ্ছে হু ইজ কলিং মি। এটা করবো আমরা 1 সেকেন্ডে। 1 সেকেন্ডের বেশি এই প্রশ্নের উত্তর লাগে না। আমাদের মেথোডোলজিতে এটা লাগে না, কোনোভাবেই লাগবে না, নিশ্চিত থাকে। যেমন আমি আপনাদের বলি এই কান্ট্রিতে, খেয়াল করবেন, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের পূর্বে বিইং লাগবে। মূল ভার্বের পূর্বে বিইং আছে একটাই। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, এর বাইরে না। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এর মানে মূল ভার্বের ক্ষেত্রে কি লাগবে? বিইং লাগবে। এটা মাথায় রাখতে হবে, আর কিছুই না। তো দেখতে দেখতে আমরা একেবারেই আমার অংশটা প্রায় শেষ করে ফেললাম। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখছি আমাদের একটি কোর্স চলমান রয়েছে, 500 টাকা ছাড়ে ভর্তি চলছে। আর এর বাইরেও একটি চমৎকার অফার, সেটি হচ্ছে আমরা এই বইটি একদম ফ্রি দিচ্ছি। সো যারা ইংরেজি নিয়ে খুব দুশ্চিন্তে আছেন, আমার মনে হয় যে এই 3000 প্রশ্ন এগুলো সবই কমন উপযোগী সকল পরীক্ষায়। আপনারা চাইলেই আপনাদের ইংরেজি দুর্বলতা কাটাতে পারেন জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের মাধ্যমে। যারা দুর্বল রয়েছেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে, অবশ্যই বলবো আপনারা আমার এই কোর্সটিকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করবেন। এবার শুরু হলো ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য প্রশ্ন, যেটা বলা হচ্ছে টেনিসন্স ইন মেমোরিয়াম ইজ ইলিজি অন দ্য ডেথ অফ। আর টেনিসনের ইন মেমোরিয়াম, টেনিসনের ইন মেমোরিয়াম, এটা একটা ইলিজি, রাইট? এটা হচ্ছে একটা ইলিজি। এই ইলিজিটা কার মৃত্যুতে রচিত? কার মৃত্যুতে রচিত বলতে হবে। টেনিসনের একটা বোন ছিল,
সেই বোনকে বিয়ে দিয়েছিল আর্থার হেনরি হালামের সাথে, যিনি টেনিসনের বন্ধু ছিলেন। আর্থার হেনরি হালামের অকাল মৃত্যুতে অকাল মৃত্যুতে টেনিসন রচনা করেন ইন মেমোরিয়াম। ওকে, এরপর যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 22, 22 নাম্বার প্রশ্ন 22। আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে প্লেলিস্ট আকারে সাজানো আছে, আপনারা চাইলে ধারাবাহিকভাবে সব দেখতে পারবেন। আমি একটা ভিডিও আপনাদের করে দেব, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর ওখানে ধারাবাহিকভাবে পাবেন। যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো দেখতে পারেন। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস, দি সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম। এই লাইনটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস, হেলেন আমাকে অমর করে দাও একটি চুম্বন দিয়ে। এটি আসলে কোন নাটকের? এটি কোন নাটকের? অনেকে বিভ্রান্ত হবে। এটি হচ্ছে ডক্টর ফস্টাসের। ডক্টর ফস্টাস শয়তানের সাথে যখন তার আত্মার বিনিময় হলো, একটা লেনাদেনা হলো, তখন তিনি ধূম্রজালের মাধ্যমে হেলেনের একটা প্রতিকৃতি তৈরি করলো, এবং তখন ওই হেলেনের কাছে বলছিল যে সুইট হেলেন, হেলেন আমাকে অমর করে দাও তোমার একটু চুম্বন দিয়ে। ওকে ডান। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। এটা সরল সহজ প্রশ্ন। বলছে উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করেছেন? এ প্রশ্ন যারাই চাকরি পরীক্ষা দেয় তারাই পারে, তো এটা নিয়ে আমরা সময় ক্ষেপণ করতে চাই না। যখনই সাহিত্য অংশ শুরু হয় তখনই আমাদের চাকরি পরীক্ষার্থীরা ধীরে 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 কি করে, ধীরে ধীরে কমতে শুরু করে। হাসিব বলছে ডক্টর রোগীকে কিস করেছে। ডক্টর রোগীকে কিস করেছে, আচ্ছা। অসবর্ন শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন 1564, মৃত্যু 1616। এবার দেখুন পরবর্তী, আবার এই ছন্দ দিতে গেলে ডাক্তার যদি আমার উপর ক্ষেপে গিয়ে মামলা করে তখন তো হামলার শিকার হয়ে যাব, তো ওইদিকে না যাই। যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 24-এ, হোয়াটস ইন আ নেম দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট? হু সেড দিস? হু সেড দিস? জানবেন এই প্রশ্নটি, এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর চাচ্ছি স্যার। ইংরেজি সাহিত্যের কোনো ভিডিও আছে ইউটিউবে আপনার? হ্যাঁ, আমার অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে। পুরো ইংরেজি সাহিত্যটা ইউটিউবে আপলোড করে দেবো, প্ল্যান আছে। আমরা তো চেষ্টা করি আপনাদের স্বার্থে চেষ্টা করি। ওয়ার্ডস ইন আ নেম, নামে কি আসে যায়? দ্যাট উইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম, যদি গোলাপের নাম ভিন্ন হতো তাতেও কি আসতো যেত? এর সুগন্ধ তো একই থাকতো। মূলত এইখানে যেটা বলা হয়েছে জুলিয়েট কাপলেট, এই জুলিয়েট কাপলেট একটা কথা বলছিল যে এই দেখো, রোমিও যদি মন্টাক পরিবারের না হতো তারপরেও তিনি রোমিওকে ভালোবাসতেন, এবং রোমিও এরকম প্রেমিক মনাই হতো। গোলাপকে যদি ভিন্ন নামে ডাকা হয় তাহলে কি আসে যায়? Words in a name that which we call a rose by any other name would smell as sweet. এই হচ্ছে ব্যাপারটা। রোমিও জুলিয়েট থেকে নেওয়া, এবং এটা জুলিয়েট কাপলেটের কথা। আহ এরপর দেখুন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 25-এ, দারুণ কিছু প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 25, 25-এ যেটা বলা হয়েছে লক্ষ্য করবেন, all the perfumes of Arabia will not sweeten this little hand. Who said this? এটা কে বলছে? এটা হচ্ছে লেডি ম্যাকবেথের মৃত্যুর অন্তিম যে সময়টা, সেই অন্তিম সময়ে তিনি দেখলেন ডাক্তার তাকে বলতেছে কি ব্যাপার, বলছে আমি একটা গন্ধ পাচ্ছি, রক্তের গন্ধ পাচ্ছি। তখন বলছে অল দি পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আমার হাতে লেগে আছে অপরাধের রক্ত। উনি তখন হ্যালোসিনেশন হয়ে গেছে, উনি ঘুমের মধ্যে কথা বলতেন, ওনার মধ্যে গিল্টি ফিলিং চলে আসছে যে আরবের সমস্ত পারফিউম আমার ছোট্ট এই হাত দুটোকে সুগন্ধিময় করতে পারবে না, এখানে লেগে আছে অপরাধের রক্ত। তো এটা হচ্ছে লেডি ম্যাকবেথের কথা। কার কথা? লেডি ম্যাকবেথ। ওকে, পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন বলা হচ্ছে ওয়্যার আর দি সংস অফ স্প্রিং। এই
Where are they? They think not of them thou hast the music to who wrote this. এটা আপনি নিশ্চয়ই যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছে তারা ধরতে পেরেছে এটা মূলত কিটসের লেখা। কিটসের লেখা মানেই হচ্ছে এই যে ঋতু, স্প্রিং, হ্যাঁ, সেন্সুয়াসনেস যেটাকে বলে, সেন্স, সেন্স নিয়ে তার লেখা বেশি। 27 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27। 27-এর উত্তরটা চাই। এটা খুব চমৎকার একটি কোটেশন। চমৎকার কোটেশন যিনি করেছেন তিনিও অসাধারণ। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, আ থিং অ্যাপার্ট ইজ ওম্যান হোল এক্সিস্টেন্স। এটা খুব সুন্দরভাবে শুনে রাখুন। এখানে খুব চমৎকার কথা বলা হয়েছে। বলা হয়েছে ঘর সংসার এটি পুরুষ মানুষের জীবনের অংশ, কিন্তু মহিলাদের অস্তিত্ব। আমি আবার বলছি, কথাটা খুব সুন্দরভাবে খেয়াল করেন। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, আ থিং অ্যাপার্ট। পুরুষ মানুষের জীবনে ভালোবাসা এটা হচ্ছে একটা অংশ। ইট ইজ ওম্যানস হোল এক্সিস্টেন্স, কিন্তু নারীদের ক্ষেত্রে এটা তার অস্তিত্ব। কারণ ঘর সংসার পুরুষ মানুষের জীবনের একটা অংশ, বাট নারীদের অস্তিত্বটাই সংসারে, এটা বলা হয়েছে। এটি লর্ড বায়রনের বিখ্যাত কথা। লর্ড বায়রন, লর্ড বায়রন। 28 নম্বর। দি ওল্ড অর্ডার, দি ওল্ড অর্ডার চেঞ্জড, আইল্ডিং প্লেস টু নিউ। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তাকে স্থান। দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম, এটা কোন লাইন থেকে নেওয়া হয়েছে? কোন লাইন থেকে নেওয়া হয়েছে? উত্তর চাচ্ছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। মর্টেডি আর্থারের বিখ্যাত লাইন, রাইট? এটি মর্টেডি আর্থারের বিখ্যাত লাইন। গুড। 29, হু ট্রান্সলেটেড রুবাইয়াত অফ ওমর খাইয়াম। এটা কে অনুবাদ করেছেন? হু ট্রান্সলেটেড দ্য রুবাইয়াত অফ ওমর খাইয়াম। ওমর খাইয়ামের রুবাইয়াত এটা কে অনুবাদ করেছেন? বলতে হবে কে অনুবাদ করেছেন। এটি অনুবাদ করেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। 30 নম্বর। ইউলিসিস ইজ এ নোবেল। ইউলিসিস কিন্তু পোয়েম আছে, নোবেলও আছে। ইউলিসিস ইজ এ নোবেল। ইউলিসিস এই নোবেলটা কে লিখেছেন? ইউলিসিস যিনি লিখেছেন তার নাম হচ্ছে, 30-এর উত্তর চাচ্ছি। 30, জেমস জয়েস। জেমস জয়েস, রাইট। গেল এটা। 31 নাম্বার যেটি আছে, হু রোট দ্য পোয়েম গুড মরো। গুড মরো কবিতাটি কে লিখেছেন? গুড মরো কবিতাটি কে লিখেছেন? গুড মরো, গুড মরো কবিতাটি লিখেছেন জন ডান। সুপ্রভাত, গুড মরো মানে হচ্ছে সুপ্রভাত। আচ্ছা, ওটা টেনিসন লিখেছেন কবিতা, রাইট, টেনিসন। সাহিত্য থেকে কোয়েশ্চেন না করার জন্য আন্দোলন করতে হবে না, আন্দোলন করে লাভ নাই। সাহিত্য খুব অল্প অংশ, একটু পড়লে হয়ে যায়। বাট আমরা কি বলবো, সাহিত্য বিদ্বেষী। এই সাহিত্য আমাদের জীবনকে রঙিন করে। যারা সাহিত্যকে ভালোবাসে তারা হিংস্র হয় না, বাট এই সাহিত্য আমরা পড়তে চাই না। দিস ইজ আওয়ার শর্টকামিংস। এটা কিন্তু সাহিত্যের শর্টকামিংস নয়, সাহিত্যের ত্রুটি নয়, এটা আমাদের ত্রুটি। দ্য ডায়মন্ড অ্যান্ড নেকলেস, দ্য ডায়মন্ড অ্যান্ড নেকলেস কে লিখেছে? দ্য ডায়মন্ড অ্যান্ড নেকলেস আর লেখা জানতে চাচ্ছি। এটা তো আমেরিকান লিটারেচার, রাইট? এটা আমেরিকান লিটারেচার, বাট লিখছে কি সেটা হচ্ছে বিষয়। একজন ফরাসি, ফরাসি রাইটার, তার নাম হচ্ছে গাইডি মাউথসেন্ট। গাইডি মাউথসেন্ট। ওকে। 33 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 33।
হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ এমিলি ওয়াদারিং হেডস বাই এমিলি ব্রন্টি? ওয়াদারিং হেডস বাই এমিলি ব্রন্টি। ওয়াদারিং হেডস এর কেন্দ্রীয় চরিত্র কোনটা? আর এটা লিখেছেন এমিলি ব্রন্টি। মূলত এর কেন্দ্রীয় চরিত্রটা পড়তে হবে, কেন্দ্রীয় চরিত্রটা না পড়ে পারা যাবে না। হিথক্লিফ ইজ দ্য সেন্ট্রাল ফিগার। আর এরপর দেখুন দ্য রেপ অফ দ্য লক, কে লিখেছেন রেপ অফ দ্য লক? এটা লিখেছেন আলেকজান্ডার পোপ, বাই পোপ। বাট এখানে বলা হচ্ছে এটা কোন ধরনের? এটি একটি মক হিরোইক পোয়েম। হোয়াট ইজ মক হিরোইক পোয়েম? এটা সংক্ষেপে বলতে গেলে চায়ের কাপে ঝড় তোলা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। তুচ্ছ বিষয়, বিষয়টা কেমন? তুচ্ছ। বাট সেইটাকে নিয়ে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দেওয়া, সেইটাকে রাজকীয় ভঙ্গিতে বলা যে আলুর দাম বাড়ছে, এইটা যদি আপনি গুছিয়ে 1 ঘন্টা উপমা দিয়ে শেষে বলেন আপনারা শুনেছেন আলুর দাম বেড়েছে, তাহলে এটা কিন্তু ওই মক হিরোইক পোয়েম হয়ে যাবে। এটা এপিক, বাট সেই এপিকটা হচ্ছে ট্রিভিয়াল ইস্যু নিয়ে। দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট? এই 4 জনের মধ্যে আমেরিকান পোয়েট নন কে? যেমন রবার্ট ফ্রস্ট আমেরিকান পোয়েট, হ্যাঁ। আমেরিকান পোয়েট নন কে? রবার্ট ফ্রস্ট 100% আমেরিকান। ডাব্লিউ.বি. ইয়েটস নিয়ে সন্দেহ আছে। এমিলি ডিকিনসন অবশ্যই আমেরিকান। ল্যাংস্টন হিউজেস আমেরিকান। ডাব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটল ইয়েটস ইনি আইরিশ। তো এই হচ্ছে মোটমাট আমরা যেটা পেলাম কোয়েশ্চেন 35। আজকে আলোচনা হলো 35টি প্রশ্ন, যেটি ছিল 40তম বিসিএস কোয়েশ্চেন। আর আপনাদের জন্য যে কথা বলছিলাম, আমাদের কোর্সটা কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। 2টো ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, বাট সকল ক্লাস রেকর্ডেড আছে, আপনারা যে কোনো মুহূর্তে চাইলেই দেখতে পাবেন। এবারে 2টো অফার পাচ্ছেন, মানিকজোর অফার। প্রথম কথা হচ্ছে 500 টাকা ছাড় পাচ্ছেন কোর্স ফিতে, আর এই বইটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। যারা ভর্তি হবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা যদি মন চায় সরাসরি কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানাতেই হচ্ছে।